বাংলাদেশ এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সংকটের উত্তরণের রাস্তা কোন দিকে, কোথায়, কিভাবে হবে এটি আমরা কেউই জানি না। বাংলাদেশের বিষয়ে অনেকটাই আমি কি বলবো, অনেকটাই কষ্ট এবং অভিমান নিয়ে বাংলাদেশের বর্তমান এই সময়টাকে ইগনোর করবার চেষ্টাই করছি। কিন্তু নিজের দেশ, যে দেশটার জন্য যুগেরও বেশি ধরে যুদ্ধ করে যাচ্ছি একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবার জন্য, সেই গণতান্ত্রিক পরিবেশের কোনো ধরনের ধারে কাছেও আমরা যেতে পারিনি। বরং আমরা আরও বড় বড় সংকটের একটা বড় ধরনের ফাঁদের দিকে পা বাড়াচ্ছি কিনা সেটি নিয়ে আমার একটা বড় ধরনের সংশয়, এবং অনেকের মনে এটি উদিত হচ্ছে। এখন সংশয়টি এবং সংকটটি কে তৈরি করলো, কেন তৈরি করলো এই মুহূর্তে, সেটি নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। যাদের আত্মসমালোচনা শুনবার জন্য মন মানসিকতা আছে, যারা মনে করেন যে ভুল হয়েছে এবং সেই ভুল জায়গা থেকে শুধরানোর জন্য যাদের মানসিকতা আছে, শুধুমাত্র তারাই আমার কথা শুনবেন। অকারণে কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না। আমার কথাগুলো শুনে যদি মনে হয় যে আমার বিশ্লেষণ আপনাদের ভালো লাগে না, প্লিজ ইগনোর করবেন, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আমি গত 15 বছর ধরে এই দেশের বিভিন্ন ধরনের ভালো মন্দ সব কিছুকেই গুরুত্ব দেই বলেই কিন্তু লাগাতার জীবনের বহু সময় বিনষ্ট করেছি, এবং এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমার জীবনের বহু মূল্যবান সময়কে আমি ইনভেস্ট করেছি ধরতে গেলে। সেই ইনভেস্টের প্রতিদান, রিটার্ন এখনো পর্যন্ত পাওয়ার মতো কোনো ধরনের সুযোগ আমি দেখছি না। দেখুন, আজকে সংসদ 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে। সে নির্বাচনে যারা যারা এমপি হয়েছেন এবং সরকার গঠন করেছেন, আপনারা জানেন বিএনপি সরকার গঠন করে এখন নির্বাচন পার্লামেন্টের অধিবেশন চলছে। আজকে সেই অধিবেশন ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে। নব্য সংসদ সদস্যরা তারা খুবই উত্তেজনার সাথে কথা বলেছেন, এবং বর্তমান তারেক রহমানের প্রধানমন্ত্রীতে যত মন্ত্রীরা রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সব মন্ত্রী, এবং তিনি তো আবার প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তিনিও প্রধানমন্ত্রী। মানে মোটামুটি আমরা পাওয়ারফুল একজন মানুষকে পেলাম, যিনি অতিরিক্ত প্রধানমন্ত্রী বলা যায়, জনাব সালাউদ্দিন সাহেব। ওনার কথা শুনলাম। ওনার কথা শোনার পর বিতর্ক তৈরি হয়েছে, এবং সেখানে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি আমরা পার্লামেন্টে দেখলাম। আপনাদেরকে আমি কিছু তিতা কথা বলতে চাই। আপনারা অবশ্যই এই বিষয়গুলিকে আপনাদের মাথায় নিয়ে আপনাদের মতো করে আপনারা বিশ্লেষণ করবার চেষ্টা করবেন। তবে আমার এই প্রশ্নগুলি যদি আপনারা একটু ভিতরে নিয়ে বোঝার চেষ্টা করেন তবেই ভালো হবে। কারণ আমি ভাই আমার একা এই দেশের ভালোর জন্য আমি ঠিকাদারি নেইনি। আপনাদের সবার উচিত, যদি আপনি খাঁটি বাংলাদেশি হন, বাংলাদেশকে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, নিজেদের দেশের যেন ক্ষতি না হয় সেটা যদি মনে করেন, তাহলে আপনাদের সবারই বিষয়গুলিকে ভাবা উচিত। দেখুন, গণভোট অধ্যাদেশ বাতিল করা হবে বলে বলা হয়েছে আজকে। এর কারণ হিসেবে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব কি বলেছেন, যে এই নির্বাচনের 30 দিনের মধ্যে এটিকে উত্থাপিত করতে হবে সংসদে, এবং এটি নিয়ে আলোচনা করে একটা সুরাহা করতে হবে। অথচ এটিকে উঠানোর জন্য যাদের দায়িত্ব, সংসদীয় কমিটির সরকারের পক্ষ থেকে যাদের দায়িত্ব ছিল, তারাই উঠাতে দেয়নি। তার মানে কি, একটা চাতুরির এখানে সুযোগ নেওয়া হয়েছে, যাতে 30 দিনের ভিতরে এটি নিয়ে পার্লামেন্টের কোনো ধরনের অধিবেশন না হয়, আলোচনার বিষয় না হয়, কোনো ধরনের আলাপ আলোচনা না হলে পরে এটি সময় চলে গেলে বাস অটোমেটিক্যালি এটি ল্যাপস হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে, যেটি আমাদের আইনমন্ত্রীর ভাষা ল্যাপস হয়ে গেছে। সুতরাং এটাকে নিয়ে কথা বলবার আর সুযোগ নেই, অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে। যে অধ্যাদেশটি ছিল সেটিকে জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, এই অধ্যাদেশটি জারি হয়েছিল, তৈরি করা হয়েছিল শুধুমাত্র গণভোটের জন্য। সুতরাং গণভোট যেহেতু হয়ে গেছে, অধ্যাদেশেরও কাজ শেষ। এখন এই অধ্যাদেশকে আবার আইনে পরিণত করবার কোনো প্রয়োজন নেই, কারণ তৎকালীন সময়ে যে প্রয়োজন ছিল আমাদের একটা গণভোট, সেই গণভোট আমরা হয়ে গেছে। এখন ভাই প্রশ্ন হলো, মানে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে যদি না দিতে চান, এই পৃথিবীতে না দিতে চাওয়ার লাখো রকমের অজুহাত রয়েছে, আর দিতে চাওয়ার অজুহাত লাগে না। দিতে চাওয়ার মন থাকলেই হয়। আপনাদের মনের চাওয়া নিয়ে যথেষ্ট প্রশ্ন জেগেছে, এবং আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। এই অধ্যাদেশের পক্ষে ভোট দেওয়ার জন্য, এই গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য খোদ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণকে আহ্বান করেছিলেন যে আপনারা ভোট দিবেন দুটি, একটি আপনাদের প্রার্থীকে ভোট দিবেন, আরেকটি গণভোটের পক্ষে ভোট দিবেন। এটি কিন্তু রেকর্ডেড। আমার এই ভিডিওটি কিন্তু আপনারা দলিল হিসেবে রাখতে পারেন। আমি
তার মানে কি আপনারা জনাব তারেক রহমান চাতুরীর বা ছাতুরীর কি বলে এটাকে, আমি চাতুরীর নিয়েছেন, আহ, সুযোগ নিয়েছেন, তিনি চাতুরীর আশ্রয় নিয়েছেন? এটি হতে পারে না। আমরা বিশ্বাস করতে চাই না যে জনাব তারেক রহমান কোনো ধরনের চালাকির বা মানুষকে প্রতারণা করার জন্য, মানুষের সাথে প্রতারণা করবার জন্য তিনি কোনো ধরনের আহ্বান করেছেন বা এমন কোনো প্রতারণার আশ্রয় নিয়েছেন যে শুধুমাত্র সংসদে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তিনি মানুষের আবেগকে ব্যবহার করেছেন। এটি আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে চাই না। কারণ জনাব তারেক রহমান এবং তার পরিবার এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য যে ত্যাগ, যে কষ্ট, বারবার আমি বলেছি তার পরিবার দিয়েছে, এর চেয়েও বেশি ত্যাগ এবং কষ্ট আর কেউ বাংলাদেশে তো করেও নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এশিয়ার মধ্যে কোনো পরিবারের কোন নাই। দেখুন, আমি বারবার বলছি আমি বাংলাদেশের পক্ষে একজন মানুষ, আমি কোনো দলীয় রাজনীতির পক্ষে নই। আমি একজন সংবাদ কর্মী হিসেবেও নিজেকে বলতে চাই না। আমি একজন বাংলাদেশের পাগল একজন মানুষ, বাংলাদেশ পাগল একজন মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য একজন যোদ্ধা বলতে পারেন, বা যুদ্ধ করে যাচ্ছি, হোয়াট এভার আপনাদের ভাষায়, যুদ্ধ নাও যদি করে থাকি, আমার এরকম একটা ইচ্ছার জন্য আমি কাজ করে যাচ্ছি। এখন এই যে 24টা হলো, এই 24টা কি ইতিহাস থেকে আপনারা মুছে ফেলবেন একদম? এটাকে কি সম্পূর্ণভাবে ডিলিট করতে চান? এটাকে আপনারা কি অস্বীকার করতে চান? আপনারা যে রাখতে চান, বিএনপির সরকারকে বলছি, এটার কোথায় এই ধরনের কোনো নিদর্শন কি আছে যে আপনারা অমুক জায়গায় এমন একটা কাজের মাধ্যমে প্রকাশ করছেন যে আপনারা 24-এর চেতনাকে ধারণ করতে চান, যেটিকে ধারণ করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে চান? দুঃখজনক একটি ব্যাপার হলো, আপনারা দেখুন 1971 সালের এই বাংলাদেশে 71 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, আমাদের সেই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে, শোষকদের কাছ থেকে আমাদের দেশকে আমরা বাঁচিয়ে নেওয়ার জন্য বা সেপারেট করবার জন্য, স্বাধীন করবার যে যুদ্ধ করেছিলাম, বাংলাদেশে সবচেয়ে নির্ভরশীল এবং সবচেয়ে বিশ্বস্ত অফিসার হিসেবে যিনি নিজে আপনার সেক্টর কমান্ডিংয়ে ছিলেন, তিনি ছিলেন তৎকালীন সময় মেজর জিয়াউর রহমান। তিনি জেড ফোর্সের প্রধান ছিলেন এবং নিজের হাতে অস্ত্র নিয়ে তিনি মাঠে যুদ্ধ করেছেন। সেরকম একজন মানুষ বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট হয়েছিল, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি, তার মতো একজন লোককে আমরা বাংলাদেশে পেয়েছিলাম। এরপর আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাটার মালিকানা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। স্বাধীনতা কারো মালিকানা, কারো কোনো দলের কোনো নেতার মালিকানা দাবি করবার কোনো সুযোগ নেই। অথচ দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এই স্বাধীনতার, বাংলাদেশের 1971 সালের মহান স্বাধীনতার সম্পূর্ণভাবে যে ওনারশিপ, এটি তাদের নিজেদের আয়ত্ত নিয়েছে। ঠিক আছে, এটি তাদের ক্রেডিট, ডেফিনেটলি সবাই দাবি করতে পারে, কিন্তু তারা বাস্তবায়ন করেছে যে তারা সেটির মালিক। প্রত্যেকটা মানুষের ধারণার মধ্যে তারা স্ট্যাবলিশ করেছে, এটাকে সেট করেছে যে বাংলাদেশের স্বাধীনতা মানেই হলো, স্বাধীনতার পক্ষে শক্তি মানেই হলো আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধ করেছে বা জনাব শেখ মুজিব সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব যুদ্ধ করেছে কি না করেননি, তিনি কি পাকিস্তানে লুকিয়েছিলেন, পাকিস্তানে চলে গিয়েছেন, আত্মসমর্পণ করেছিলেন বা তিনি ফাইট করেছেন, এসব নিয়ে বিতর্কটা আমি করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি অন্তত পক্ষে গ্রাউন্ডে তৎকালীন সময়ে যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান, এবং তার দাবি করাটার পক্ষে এর চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে যে তিনি স্বাধীনতার পক্ষের একজন শক্তি নয়, স্বাধীনতাকে লিড দিয়েছিলেন যিনি নিজের হাতে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধকে নিজের পক্ষে, বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে আমি জানি না, যে যিনি নিজে সেক্টর কমান্ডার ছিলেন, দায়িত্বশীল সেনা কর্মকর্তা ছিলেন, অফিসিয়ালি তিনি নিয়োগ প্রাপ্ত ছিলেন, এবং সেই বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনার অংশ হিসেবে তিনি যুদ্ধ করেছিলেন দায়িত্বপ্রাপ্ত একজন সেনা অফিসার হিসেবে। এর চেয়ে বড় কিছু হতে পারে? হ্যাঁ, অবশ্যই বঙ্গবন্ধুর কোনো ধরনের এর আগের দীর্ঘদিনের ইতিহাসকে ভোলার কোনো সুযোগ নেই। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি একটা ক্ষেত্র তৈরি করেছিলেন, কিন্তু এরপর যুদ্ধ শুরু হওয়ার পর তার ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, সেটি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই না। প্রশ্নটা নেগেটিভ পজিটিভ এ নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, আমি এসব নিয়ে কথা বলতে চাই। সেটিকে ধরে রাখতে পারেনি বিএনপি স্বাধীনতার যে ওনারশিপ, আমি ওই শব্দের ব্যবহার করতে চাই না, কিন্তু স্বাধীনতাকে যে তারা জনাব জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে তার সরাসরি সম্পৃক্ততা এবং অংশগ্রহণ আছে, সেটিকে জনগণের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিএনপি, যে কারণে বিএনপির হাত থেকে স্বাধীনতার মালিকানাকে একরকম ছিনিয়ে নেওয়া হয়েছে।
এতদিন পর। এবং দেখুন 90 সালের গণ অভ্যুত্থান যেটি হয়েছে, তৎকালীন সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার এই যে ওনার উত্থান কোথা থেকে হয়েছে? আপনারা অনেকে মনে করছে খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন। জিয়াউর রহমানের মা নাম বিক্রি করে খালেদা জিয়া কখনো রাজনীতি করেননি। তিনি একজন তার স্বামীকে হারিয়েছে, তার স্বামীকে জিয়াউর রহমানকে যখন ব্রাশ ফায়ার করা হলো চিটং সার্কিট হাউসে, পরবর্তীতে তিনি তার ছোট ছোট দুটি বাচ্চাকে নিয়ে তিনি তার স্বামীর স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশকে গড়বার জন্য তিনি রাজনীতিতে নাম লিখিয়েছিলেন। কোলে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে 90-এর এরশাদ বিরোধী স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন রাজপথের সর্বপ্রথম নারী হিসেবে। এবং আমার কাছে মনে হয় এশিয়াতে এত বিদ্রোহী নারী তৎকালীন সময় ছিল না। তিনি সেটিকে করে দেখিয়েছেন এবং তিনি বিজয় লাভ করেছেন। এবং 91-এ তিনি তার প্রথম সরকার স্বৈরাচার এরশাদের পর গণতান্ত্রিক উপায়ে তিনি প্রথম সরকার গঠন করে এবং সেই সরকার প্রধানমন্ত্রী তিনি হন। আমি লম্বা করতে চাচ্ছি না, খুব ছোট্ট করে ইতিহাসগুলো বলে রাখছি। এই 90-এর চেতনাটাকেও বিএনপি ওন করতে পারেনি। বিএনপি এখানেও ফেলিউর হয়েছে। অথচ খালেদা জিয়া মানে এই 90-এর কি বলবো, 90-এর যে গণ অভ্যুত্থানের 90-এর যে আন্দোলন ছিল, এটির নায়ক ছিলেন তিনি, মহানায়ক ছিলেন। তাকেও কিন্তু বিএনপি সেইভাবে তুলে ধরতে পারেনি। আসুন 2024-এর যে ছাত্র জনতা আন্দোলন হয়েছিল, এটির মধ্যে দীর্ঘদিনের জমিয়ে রাখা ক্ষোভ, কষ্ট, আন্দোলন, নির্যাতনের প্রতিবাদ থেকে শুরু করে সব কিছুর বহিঃপ্রকাশ ঘটেছে বিএনপি এবং জামায়াত ইসলামের সকল নেতাকর্মীদের একটা মহাসম্মেলন হয়েছিল এই 24-এর আন্দোলনে। আরে ছেলেরা তো জাস্ট একটা উসিলা ছিল। কয়জন ছেলে এখানে যুদ্ধ করে? যারা যারা প্রথম সারিতে ছিল, এখন এদের কথা আসছি একটু পরে, এদেরকে কে চিনত? এদের কেউ চিনত না। এদেরকে সামনে রেখে বিএনপি, ভাই এগুলো ঘন্টায় ঘন্টায় আমি ব্যক্তিগতভাবে প্রচার করেছি বাংলাদেশে। এগুলি বললে আপনারা বলবেন আপনি কেন নিজের কথা বলেন, বারবার বলতে হচ্ছে কারণ আমি এগুলি রেকর্ড করা, একদম রেকর্ড করা, চ্যালেঞ্জ করে বলছি। আমাদের ফেস দ্য পিপল বা আমাদের মিডিয়া ছাড়া বাংলাদেশে আর কোনো মিডিয়া এই আন্দোলনের পক্ষে কাজ করেনি, কোনো মিডিয়া না। চ্যালেঞ্জ করে বললাম, দেখাতে পারলে আপনারা বলেন যে একটা মিডিয়ার কথা বলা হচ্ছে, যে মিডিয়াটা আপনারা বুঝতে পারছেন তাদের একটা ব্যালেন্স মিডিয়া ছিল সেটি। তারাও তাদের মধ্যে তাদের দুটা মিডিয়া ছিল, এর মধ্যে একটা শেখ হাসিনার পক্ষে ছিল আর একটা আন্দোলনের পক্ষে ছিল। এটি তাদের একটা ব্যবসায়িক ব্যালেন্স করবার জন্য করেছে। যাই হোক, একচেটিয়া আমাদের মিডিয়া আমরা আন্দোলনের পক্ষে, মানে গণতন্ত্রের পক্ষে, উত্তরণের পক্ষে আমরা কাজ করে গেছি। সেটি নিয়ে আমি আর কথা না বললাম। উদ্দেশ্য সবার একটাই ছিল যে গণতন্ত্র ফিরে আসুক। গেল সেই 24-এর মধ্যে জনাব তারেক রহমান, আমি ব্যক্তিগতভাবে আমি বলছি আপনাদেরকে রেকর্ড অন রেকর্ড, তারেক রহমান নিজে সার্বক্ষণিক দিন রাত পরিশ্রম করেছে। সে লন্ডনে থাকলে কি হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে দিন রাত এই আন্দোলনকে কিভাবে পেছন থেকে একটা কৌশলের মাধ্যমে বিএনপির কে নামে না জড়িয়ে কিভাবে কৌশলের মাধ্যমে এই আন্দোলনকে সফল করা যায়, তিনি দিন রাত পরিশ্রম করে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির অন্য নেতারা কার্যত নিষ্ক্রিয় ছিল। যারা চেনা জানা নেতারা, তারা সম্পূর্ণভাবে অফসাইডে চলে গিয়েছিল, তারা নিজেদেরকে লুকিয়ে ফেলেছিল। অনেকগুলি, অন্ততপক্ষে 15 জন নেতার খবর আমি নিজে জানতাম, যারা দেশেও ছিল না বিদেশে ছিল, এবং যারা দেশে থাকলেও তারা সরেছিল, নিজেদেরকে সরিয়েছিল। তারা মনে করেছিল যে এই আন্দোলন, অনেকে ভেবেছিল সফল হবে না, কিন্তু আমরা কোনো কারণে যদি সামনে আসি আমাদের পিঠের চামড়া থাকবে না, আমরা ভাই সরে থাকি, এই আন্দোলনে শেখ হাসিনার পতন হবে না, সে কারণে আমি ভালো থাকি, কোনো রকম সময়টা গেলে আবার ফিরে আসব। একটা ঘোষণাও দেওয়া হয়েছিল যে আমরা কৌশলের কারণে আমরা নিজেদেরকে আত্মগোপনে রেখেছি। এটা কিন্তু অন রেকর্ড বলছি, তৎকালীন সময় বিএনপি বলেছে। প্রত্যেক দিনের খবর আমার কাছে রেকর্ড এখনো আছে। এই 24টার মধ্যে এরপরে কি মানে কয়েকজন লুকিয়ে থাকা মানে এই না যে বিএনপির অংশগ্রহণ। বিএনপির এখানে কমপক্ষে কি বলবো, কোনো পার্সেন্টেজ চাই না, তবে সর্বাধিক বিএনপির নেতাকর্মীরা যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল 15 বছর, তারা মাঠের মধ্যে প্রধান সারির যোদ্ধা ছিল। আরে ভাই, এনসিপি তো এখন হয়েছে জন্ম, তৎকালীন সময় যারা হয়েছে এদেরকে তো আমরা কেউ চিনতাম না। এদের উপরে ভর করে আন্দোলন মূলত করেছে জামায়াত ইসলাম আর বিএনপি, ঠিক আছে। আর সাধারণ মানুষ যারা এই তৎকালীন সময় শেখ হাসিনা সরকারের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন, এটি প্রকৃত মানে গণ অভ্যুত্থান যাকে বলে, কড়ায় ঘন্টায় তৎকালীন সময় এটি ছিল গণ অভ্যুত্থান, যেখানে জনগণের অভ্যুত্থান ছিল। যাই হোক, গেল। দেখেন, বিএনপি এত কিছুর পরেও এই 24টাকে ওন করতে পারল না। এখন 24-এর ব্যাপারে বিএনপি 24-এর সরাসরি
মানে আপনারা এখন বলতে চাবেন না আমরা বিরোধিতা করছি না, আমরা আমরা বলছি না, না, 24-এর আপনারা সরাসরি বিপরীতে অবস্থান করছেন। আপনারা 24-কে বাস্তবায়নের জন্য আপনারা বরং সামনে আসার কথা ছিল, কিন্তু সেটি আপনারা করছেন না। আপনারা আপনাদের কাছ থেকেই 24-এর বিভিন্ন পয়েন্টসকে আদায় করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য এখন দেখা যাচ্ছে জামাত ইসলাম আপনাদের সাথে ফাইট করছে। ওয়াই? আপনারা ফাইট করবার কথা ছিল অন্যদের সাথে, না আমরা 24-কে আমাদের 24, আমরা এতদিন পর 24-কে আমরা উদ্ধার করেছি গণতন্ত্রকে, আমাদের 24 বিএনপির। এভাবে তো আপনাদের নেতারা কথা বলার কথা ছিল। কিন্তু আপনাদের নেতা যারা 24-এর জন্য পাগল ছিল, এরাও এখন এই সিনিয়র নেতাদের এই ছলচাতুরির স্ট্র্যাটেজির মধ্যে পড়ে এখন দেখা যাচ্ছে তারাও কনফিউশন হয়ে গেছে যে হোয়াট ইজ গোয়িং অন। এই 24 আমাদের, এখন আমরাই দেখি 24-এর সাথে লুকোচুরি করছি। কেন? কারণ আপনারা 24-কে ইগনোর করতে চাচ্ছেন। এখানে আরো অনেকগুলি কারণ থাকতে পারে। আপনাদেরকে আরেকটা কথা বলছি, জনাব সালাউদ্দিন সাহেব, দেখুন, আপনি সংবিধান খুব ভালো বোঝেন, আইন কানুন খুব ভালো। আপনি গত 15 বছর বা কত বছর আমি জানি না, গত 10 বছর তো আপনি এই দেশের বাইরে ছিলেন। মানে আপনাকে অপহরণ করে নিয়ে গেছিল, যদি ধরে সবকিছু ঠিক আছে আপনার কথায়, যদি আপনি ওখানে বসে বসে মানে যতবার সংবিধানকে মুখস্থ করতে পারছেন, বাংলাদেশে যারা ছিল তারা সংবিধানের কথা ভুলেই গিয়েছিল। এখন আপনি কথায় কথায় সংবিধানকে বলবেন, এই গত 15 বছর এই দেশ সংবিধানের অনুযায়ী চলেনি, আপনার মাথায় রাখতে হবে। আমাদের দেশে ওই মাঝে মধ্যে দেখবেন 6 মাসে কোরআনে হাফেজ হয়ে যায়, বিশাল 30 পারার কোরআন, একটা অক্ষরে অক্ষরে লাইন বাই লাইন বলে দিতে পারে কোথায় কি আছে না আছে, তাদেরকে আমরা হাফেজ বলি। আপনিও যদি চান 6 মাসের জায়গাতে 1 বছর আপনিও মুখস্থ করতে পারবেন, আমিও চাইলে পারবো, কিন্তু এটাকে আমি মিসইউজ করবো না। আপনি সংবিধানের কড়াই গন্ডায় সব কিছু বোঝেন, লাইন বাই লাইন বোঝেন, কারণ আপনার বোঝার মতো সেই সুযোগ ছিল। আপনি কোথায় আপনাকে রাখা হয়েছিল সেখানে সংবিধানকে আপনি 100 বার মুখস্থ করতে পারছেন, কিন্তু এটাকে এনে আপনি গড়ায় মানে দাড়ি কমা প্রকাশ করে করে নিজের বিশাল তো জাহির করতে গিয়ে আপনি যে 24-কে সরাসরি ইগনোর করার যে একটা টেন্ডেন্সি দেখাচ্ছেন, এতে করে আপনার নয় সারা দেশের বড় ধরনের একটা ক্ষতি আপনি ডেকে আনছেন। এটিকে বন্ধ করা উচিত। বাকি রইল নতুন করে যে হান্নান মাসুদ বা এনসিপির নেতাদের কথা বলছি। এনসিপির নেতাদেরকে আমি বলতে চাই যে আপনারা বললেন যে আপনাদের রক্ত দিয়ে বিএনপির নেতারা প্রধানমন্ত্রী হয়েছেন, কি বলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে বা অন্যরা প্রধানমন্ত্রী হয়েছেন, আপনাদের রক্ত দিয়ে না ভাই। আপনারা এটাকে আপনারা বলে নিজেদের করে এটাকে আর বিভক্ত করবেন না 24-এর আন্দোলনকে। আপনারা কয়েকজন সামনে যে উদ্দেশ্যে ছিলেন সেই উদ্দেশ্য ভিন্ন উদ্দেশ্য ছিল, এগুলো নিয়ে আমি বিতর্ক করতে চাই না। তবে আপনাদের অবশ্যই কন্ট্রিবিউশন ছিল, আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের এই ভূমিকাকে পুঁজি করে বিএনপি জামাত ইসলাম এই 24-এর আন্দোলন করেছে, সফলতা এনেছে। আপনারা কয়েকজন তৎকালীন সময় আপনাদের যেমন ভূমিকা ভালো ছিল, বিতর্কিত ভূমিকাও ছিল, ভুলে যাবেন না, এসব নিয়ে কথা বলতে চাই না। আপনারাও শহীদের রক্ত দিয়ে এখন আপনারা পার্লামেন্টে গেছেন, আপনাদের পার্লামেন্টে যাওয়ার কথা ছিল না, আপনারা লেখাপড়া করার কথা ছিল, আপনারা চাকরির জন্য আন্দোলন করছিলেন, একটা সামান্য চাকরি পাওয়ার জন্য কোটার বাইরে, কোটা যাতে না হয়, ওই আন্দোলন করেছেন। আর এখন আপনারা পার্লামেন্টে গেছেন, কার রক্তের উপর দিয়ে গেছেন? আপনার জনগণের রক্তের উপর দিয়ে গেছেন। আপনাদের প্রতিনিধি কয়েকজন ছিল ইন্টারিম সরকারের, এই ইন্টারিম সরকারের মানে পরিকল্পনাতেই আজকে গণভোট হয়েছে এবং সবকিছু হয়েছে। যার কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনাদের যে প্রতিনিধির কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 1.5 বছর তোমাদের কাছে দায়িত্ব দিলাম, তোমরা গণভোট বলো বা বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনে এমন একটা পরিবেশ তৈরি করবা যে পরিবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাতে তাদের 17 বছরের যে বঞ্চনা সেটির থেকে রেহাই পায় এবং সামনে বাংলাদেশ যাতে অবশ্যই একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পায়, সেটি আপনারা নিশ্চিত করছেন। আপনাদের যে দেয়া প্রতিনিধিরা যারা সরকারে ছিল গত 1.5 বছর, এরা কি সেটি নিশ্চিত করেছে? আপনারা কি আপনাদের ইন্টারিম সরকার মানে শুধুমাত্র গণভোটের আলোচনা করে এরপর মানুষের কাছে ভোট একটা ছেড়ে দিল, এই গণভোট যদি কেউ না মেনে এটাকে যদি ইগনোর করে, পরবর্তীতে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের কোনো কিছু করেছে? কারে জিজ্ঞাসা করে এই ধরনের কাজগুলি করেছে? মানে নিজেরাই 4-5 জন বিদেশ থেকে এসে উড়ে জুড়ে বসে এগুলিকে করে এই রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে চা নাস্তা করে খেয়ে মানে গোপনে গোপনে এগুলি করে গিয়ে আমাদের সাধারণ মানুষ, কোটি কোটি বাংলাদেশের মানুষদেরকে বিপদে ফেলে গেল। এরা কোথায় এখন? এটা আদায় করবে কে?
বিএনপি ডেফিনেটলি চাইবে কোনো না কোনো একটা সুযোগে বের হয়ে গিয়ে নিজেদের রাজত্ব কায়েম করতে, কিন্তু এই 24-এর আন্দোলনের ফলে যে সরকার বসছিল তারা কি দায়িত্ব পালন করেছে গত 1.5 বছর, সেখানে আপনাদের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমরা ভাবছিলাম যে আমাদের দেশের সাধারণ মানুষের কথা বলতে যাবে। তারা কি করেছে 1.5 বছর? ধান্দা ছাড়া কিছু করছে? ফাইজলামি এগুলি? ধান্দা ছাড়া কিছু করছে এরা? কিছু করেনি। গত 1.5 বছর এরা কন্ডিশনের উপরে পদত্যাগ করছে। এরা বলে নাই কখনো ওই ইয়ে থাকে যে আমাদের অপছন্দের কাজ করা হচ্ছে, কখনোই বলেনি। তারা সবসময় ভাব নিয়েছিল এখানে থাইকে, তারা মানে নিজেদের মতো করে সরকার চালিয়েছে। এখন কেন যদি কেউ না মানে আমরা কেন আবার রাস্তায় নামবো? সাবধান, কোনোদিন বলবেন না যে রাস্তায় আসুন। আপনাদের কথা শুনে মানুষ এত কাজ নাই যে মানুষের আপনারা রাস্তায় নামবে আর আপনার মন্ত্রী এমপি হবেন। এগুলো এইসব ধান্দা বাদ দিন। এমপি হয়েছেন, সাবধানে কথা বলবেন। আপনার রক্তের কারণে কেউ এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয় নাই। জনগণের রক্তের কারণে ওরা যেমন প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি এমপি হয়েছেন। সবই আপনাদের ধান্দার একটা অংশ ছিল এগুলি। বাংলাদেশের যতদিন পর্যন্ত প্রকৃত গণতন্ত্র না ফিরবে ততদিন পর্যন্ত আপনার এটার জন্য দায় স্বীকার করতে হবে। যারা ভান্নান মাসুদ গং, ঠিক আছে, গেল এটা। আমি এটাই বলতে চাচ্ছি, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, যে এখন জামাত ইসলামের সাথে যারা রয়েছেন, জামাত ইসলাম এবং বিএনপির, আপনাদের সবাইয়ের উদ্দেশ্য বলছি, জামাত ইসলামের প্রতি বলে রাখি, আপনারা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা এই প্রথম এতগুলি সংসদ সদস্য সংসদে গেছেন। আপনাদের আচরণে, আপনাদের পোশাকেও যথেষ্ট সচেতনতা বোধ থাকতে হবে। আপনাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনারা এই দেশটাকে, মানে আপনাদের প্রতি যে মানুষের একটা ক্ষোভ রয়েছে, সেসব জায়গায় যদি আপনারা পরিবর্তন না আনেন, তাহলে কিন্তু আপনাদের সেই ক্ষোভের কখনোই শেষ হবে না। মানুষের ক্ষোভের সঞ্চার আরও বাড়তে থাকবে। আপনাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনুন, আপনারাও স্টাডি করুন এবং আপনারাও নিজেদের মধ্যে আলোচনা করুন যে দেশের গণতন্ত্রকে আর কীভাবে ফিরে এনে আমরা সামনে এগিয়ে যেতে পারি। সে ব্যাপারে আপনারাও কথা বলুন, নিজেদের মধ্যে ডিসকাশন করুন, ঠিক আছে? আমি এতটুকু বলে আজকে এখানে শেষ করছি। আমার অনেক কথা বলবার আছে, বলবো অবশ্যই। তবে বিএনপিকে এটাই বলবো যে আপনারা দয়া করে সব চেতনাগুলিকে আপনারা হারিয়েছেন, 24কে হারাবেন না। 24কে যদি হারান তা আপনারা হারিয়ে যাবেন। আপনারা হারিয়ে গেলে বাংলাদেশ হারিয়ে যাবে, কারণ বাংলাদেশের শেষ ভরসা আপনাদের উপর মানুষ করেছে। এত রক্তক্ষয়ী সংঘর্ষের পর, 90-এর পর আপনার জনাব খালেদা জিয়ার উপরে মানুষ করেছিল, আর এখন করেছে তারেক রহমানের উপরে। বারবার সুযোগ আসে না, মাথায় রাখবেন। এবার যদি সুযোগ হারান, বাংলাদেশ হারাবে। আর বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে একটা করদ রাজ্যে পরিণত হবে বাংলাদেশ। আর কিছুই বললাম না। ধন্যবাদ।